প্রিয় দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পাওয়ার বাই বিএসবি ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। দর্শক, আজকে আমরা স্টুডিওতে দুজন সিনিয়র সাংবাদিককে অতিথি হিসাবে পেয়েছি। আমার বায়ার রয়েছেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল হাসান বুলবুল এবং একই সাথে রয়েছেন আরেকজন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ রয়েছেন। প্রিয় দর্শক, আমাদের সাথে আমরা আসলে আজকে কয়েকটি ইস্যু নিয়ে কথা বলবার চেষ্টা করব। একটি হচ্ছে এমপি আনোয়ারুল আজিম যে হত্যাকাণ্ডের এখনও পর্যন্ত কুল কিনারার শেষ পর্যন্ত আমরা যে দেখতে পাইনি, সেটি কিছু হাড়গোড় পাওয়া গিয়েছে, কিছুদিন আগে কিছু মাংস পাওয়া গিয়েছিল, সেগুলো নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব। তার পরবর্তীতে আমরা ভারতের যে নির্বাচনের এবং দেখলাম যে 72 জন নিয়ে মন্ত্রী পরিষদ গঠিত হলো, সেটিও কথা বলবো। যদি সময় থাকে আমরা সরকারি চাকরির যে কোটা নিয়ে, যেটি একটি ছাত্রদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, সেটা নিয়ে কথা বলবার চেষ্টা করব। আমি প্রথমেই মঞ্জুরুল হাসান বুলবুল ভাই, আপনার কাছে এই জিনিসটা নিয়ে আলোচনাটা করতে চাই। এটা আসলে খুবই দুঃখের, খুবই বেদনার, খুবই কষ্টের। সেটি হচ্ছে একজন মানুষকে মারার পরে তার চামড়া ছিলে তাকে গায়ে হলুদ মিশিয়ে টুকরা টুকরা করে ফ্রিজে রেখে সেই মাংসকে চতুর্দিকে ছিটিয়ে দেওয়া হয়েছিল। আনোয়ারুল আজিম আনার হত্যার প্রায় 1 মাস 27-28 দিন হয়ে গিয়েছে। তো আমরা যেটা দেখতে পেয়েছি সেটি হচ্ছে কলকাতায় খুন হবার পর সেখানেও কয়েকজন গ্রেপ্তার হয়েছে, বাংলাদেশেও বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে, কিন্তু মূল আসামি যিনি শাহিন, তিনি আমেরিকায় পালিয়ে গিয়েছেন। এবং আমাদের ডিবির যে দল, সেটি তারা নেপালও গিয়েছেন, ভারতেও গিয়েছেন। যদিও বলা হচ্ছে যে বাংলাদেশের সাথে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো বন্দি বিনিময় চুক্তি নেই, যে শাহিন মূল যে মাস্টারমাইন্ড, তাকে ফিরিয়ে আনা বাংলাদেশ সম্ভব হবে কিনা, তবে ভারতের যেহেতু একটি চুক্তি হয়তো আছে কিনা, হয়তো তারা নিয়ে আসতে পারে। তো এই যে নৃশংস হত্যাকাণ্ড এবং তার পরবর্তীতে আমরা দেখেছি আমাদের গণমাধ্যমগুলিতে, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায়, যিনি মারা গেলেন এমপি সাহেব, তাকে নিয়ে নানা রকমভাবে মিশ্রীয় প্রতিক্রিয়া এক একজন এক একভাবে ব্যাখ্যা করছেন, যে তার অতীত, যে রাজনৈতিক বিভিন্ন কথাগুলো বলছেন। তো আপনি যে আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের যে বিষয়টাকে, সেটাকে আপনি কীভাবে দেখছেন? আপনি যেটি বলেছেন এটা খুবই মর্মান্তিক ঘটনা। একজন মানুষকে এইভাবে খুন করা এবং তারপরে তাকে এইভাবে টুকরো টুকরো করা, যা বর্ণনা দিয়েছেন এই বর্ণনা আমি আর দিতে চাই না। কিন্তু বিষয়টি খুব জটিল হচ্ছে, এটা কিন্তু এখনও খুনের মামলা হয় নাই। কারণ এখন পর্যন্ত প্রমাণিত হয় নাই যে তিনি খুন হয়েছেন। ভারতেও হয় নাই, বাংলাদেশেও হয় নাই। এখন পর্যন্ত উনি নিখোঁজ। যতক্ষণ পর্যন্ত তার দেহাবশেষ না পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত না বাংলাদেশে না ভারতে এটা খুনের মামলা হবে না, ডেথ সার্টিফিকেট দিতে পারবে না। ভারতের যে আইন, আমি ভারতের আনন্দবাজার পত্রিকা পড়েছি যে একজন মানুষ যদি নিখোঁজ থাকে তাহলে এটির সে মারা গেল কি না এটা প্রমাণিত করার পদ্ধতি কি। তারা বলেছে ন্যূনতম পুলিশের তদন্ত হবে 7 বছর, তারপরে পুলিশ যাবে উচ্চ আদালতে এটা 3 বছর শুনানি করবে এবং তারপর আদালত যদি রায় দেয় তখনই ডেথ সার্টিফিকেট দিতে পারবে তারা। তাহলে এর মধ্যে কি হবে? এর মধ্যে যদি এই যে হাড়গোড় পাওয়া গেল বা মাংস পাওয়া গেল, এগুলির সাথে যদি ডিএনএ টেস্টে প্রমাণিত হয় যে এটি আজিম সাহেবের দেহাবশেষ, তাহলেই কেবলমাত্র একটা খুনের মামলা বা ডেথ সার্টিফিকেট পাবো। আমরা এখন পর্যন্ত না বাংলাদেশে না ভারতে ডেথ সার্টিফিকেট পাইনি। এটা হলো একটা। আরেকটা হলো প্রেস অফ, মানুষ হচ্ছে বাংলাদেশের, ঘাতকদের একটা অংশ হচ্ছে বাংলাদেশের, প্লেস অফ অকারেন্স হচ্ছে কলকাতায়, খুনি একজন পালিয়ে গেছে নেপালে, সেও অ্যারেস্ট হয়েছে, আর যাকে মেন সাসপেক্ট করা হচ্ছে তিনি যুক্তরাষ্ট্রে। তো এটিও খুব জটিল। তো প্রথম এস্টাবলিশ করতে হবে যে এটার খুন হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে এদের মধ্যে কারা কতটা কীভাবে জড়িত। একটা সুবিধা হয়েছে যে বাংলাদেশে যাদেরকে ধরে ফেলা হয়েছে তাদের যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, তার থেকে কিছু ধারণা করা যায়। তো স্বীকারোক্তির জবানবন্দি তো চূড়ান্ত না। যেমন ধরেন সবশেষ দেখা গেলো যে এটা একটা রাজনৈতিক মোড়ও আছে, যে আওয়ামী লীগের একজন নেতাকে গ্রেপ্তার করা হলো, সে তার খুন করার পরে তার এখানে ছবি পাঠানো হয়েছে এবং তাকে বলা হয়েছে যে এখন তো তোমার সামনে নির্বাচনের পথটা খোলা হলো। তার এটা রাজনৈতিক চরিত্র আছে। তো এটার একটি হলো অপরাধ, খুনের অপরাধ, আরেকটি হচ্ছে রাজনৈতিক যোগসূত্র, আরেকটি হচ্ছে এই ঘটনার মধ্যে দিয়ে যেটি বের হয়ে এসছে যে চুয়াডাঙ্গা, দর্শনা, দামোড়হুদা, এই যে রুটটি, এটা সোনা চোরাচালানের একদম সর্বজন বিদিত রুট। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মধ্যে বলেছে বছরে কত বিশাল অঙ্কের সোনা চোরাচালান হয়। বাংলাদেশের 53 বছরে কিরণ সোনা চোরাচালানের দায়ে কেউ গ্রেপ্তার হয়নি, গ্রেপ্তার হলেও কারো কোনো বিচার হয়। তাহলে এই যে লাখ লাখ টন যে সোনা চোরাচালান হয়ে গেল 53 বছরের পিছনে কারা? এবং ইন্টারেস্টিংলি হচ্ছে আপনি দেখবেন যে ঢাকায় যারা স্বর্ণ ব্যবসা করে, হীরা ব্যবসা করে, তাদের একটা বড় অংশ কিন্তু ওই অঞ্চলের।
বর্ডার এলাকায় যেটা যে বর্ডারটা দিয়ে আনোয়ারুল আজিম সাহেব পার হয়ে গেছে, এবং বলা হয় যে তাদেরও নানান পলিটিক্যাল কানেকশন বা ব্যবসার কানেকশন এখানে আছে। ঢাকায় যারা আছে ব্যবসা করে তাদের মধ্যে তাঁতিবাজারের একজনের নাম শোনা যায়, তিনি একসময় একটা দোকানের কর্মচারী ছিলেন, এখন তিনি নিজেই হীরার ব্যবসা করেন। তো হীরার ব্যবসা মানে ডায়মন্ডের ব্যবসা করেন। ডায়মন্ড কোত্থেকে আসে? তিনি ডায়মন্ড বিক্রি করছেন। তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আপনি যদি, আমি পত্রিকায় একটা লেখা লিখেছিলাম, 1 মাসে 10টা-12টা হেডলাইন হয়েছে যে যুবক গ্রেপ্তার, নারী গ্রেপ্তার হয়, ঢাকা এয়ারপোর্টে গ্রেপ্তার হয়, কিন্তু এটা বন্ধ হয় না। তার মানে এটার মধ্যে একটা অপরাধের একটা বিশাল চক্র। আনোয়ারুল আজিম সাহেব খুন হয়েছেন, সেটা কী কারণে হয়েছেন সেটা তদন্ত সাপেক্ষে বের হবে, কিন্তু এটার পিছনে যেটি স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন যে আরও অনেকেই হয়তো গ্রেপ্তার হবেন। তার মধ্যে এটা পলিটিক্সের জায়গায় গ্রেপ্তার হবে, খুনের সঙ্গে জড়িত টাকার দায়ে গ্রেপ্তার হবে, নাকি চোরাচালানের জন্য গ্রেপ্তার হবে। কাজে এটা একটা বড় ঘটনা, আপনাকে অনেক দিন আরও এই বিষয়ে অনুষ্ঠান করতে হবে। কাজে এখন পর্যন্ত আমরা যেটা আছে, যে এখন পর্যন্ত আনোয়ারুল আজিম সাহেব খুন হয় নাই, সেইভাবে আমাদের ধরে নিতে হচ্ছে না, কোনো মামলা নাই, এখন পর্যন্ত নিখোঁজ। এখন পর্যন্ত জন ইলিয়াস বিএনপি নেতা নিখোঁজ, গুম, তিনি খুন হয়েছেন বলা যায়। খুনের মামলাটা বড় জটিল এই কারণের জন্যে, যেটি তার পরিবার না জানাজা পড়তে পারে, না হিন্দু হলে অন্ত্যেষ্টিক্রিয়া করতে পারে, না সম্পত্তির মানে ওয়ারিশ সাকসেশন সার্টিফিকেট পায়। এটা বেশ জটিল। মানে যাদের এরকম গুম খুন হয়েছে, মানে তাদের হত্যাকাণ্ড হয়েছে, খুন হয়েছে, প্রমাণ করা যায় না, তারা বুঝেন যে কী সমস্যা আছে। আনোয়ার আজিমের সমস্যাটা এখানে আছে। তার মেয়ে যাওয়ার কথা এখনও জান নাই, উনি গেলে হয়তো ডিএনএ টেস্টটা হবে। তো আরেকটা জিনিস, এই চরিত্রের মধ্যে একটা চরিত্র হারায় গেছে, সেটা হচ্ছে গোপাল, যার বাড়িতে গিয়ে উনি ছিলেন। তার বাসা থেকে বের হওয়ার পরে প্রথম লাল গাড়ি, তারপরে সাদা গাড়ি, এইভাবে খুন হলেন। এই গোপালের কোনো বক্তব্য নাই। তো এখানে যেটা বলা হয় যে গোপাল নাকি ভারতীয় পুলিশের কাছে রাজসাক্ষী হয়েছে, তো কাজে গোপালের কোনো স্টেটমেন্ট আমরা পাই না। গোপালকে ভারতীয় কলকাতার পুলিশ কত সামনেও আনছে না, জিজ্ঞাসাবাদও করছে না। কাজে গোপালের কাছে স্টোরিটা কি সেটা কিন্তু আমরা জানি না। কাজে কারণ মানে তিনি হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি যার বাসায় গিয়ে উনি থাকলেন, তার এখান থেকে গেলেন। উনি কিন্তু যখনই নিখোঁজ হয়ে গেল পরদিন কিন্তু সে জিডি করলো। এই জিডির কি হলো ওইটার ফলো আপ নেই। আমরা কিন্তু স্টোরির মধ্যে অনেক জায়গায় দেখবেন যে একটু স্লো যাচ্ছে, হয়তো আমি বলবো না যে কেউ ফাঁকি দিচ্ছে, কিন্তু স্লো যাচ্ছে হয়তো। কাজে গোপালের কোনো বক্তব্য নেই। গোপাল, কেউ বলে যে রাজসাক্ষী হয়েছে, কেউ বলে যে সে আত্মগোপন করেছে, কেউ বলে যে না কলকাতা পুলিশের কাছে সে আছে। আর গোপালের স্টোরি আমরা বাংলাদেশের মিডিয়া অন্তত দেখি না, ভারতের মিডিয়াতে এরা খুব বেশি মানে এইসব বিষয় আমরা যেভাবে বড় আকারে ছাপি সেটা ছাপে না। তো কাজেই এক বড় জটিলতার মধ্যে আছে এটা টোটাল স্টোরিটা শেপ নিবে কিভাবে আমি জানি না, কিন্তু এখন পর্যন্ত কাগজে কলমে আইনের ভাষায় ওই হাড়গোড় যে পাওয়াগুলো, এটা যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হয়, ওই যে মাংস পাওয়াগুলো, এটা যতক্ষণ পর্যন্ত ডিএনএ টেস্টে প্রমাণিত না হয়, ততক্ষণ পর্যন্ত আনোয়ারুল আজিম সাহেব মারা গেছেন এইটারই কোনো রেকর্ডেড ভার্সন আপনি পাবেন না, অফিসিয়াল ভার্সন পাবেন। জি আজিজ ভাই শুনছিলেন, এবং এখানকার একটা অংশের মধ্যে পুরোপুরি আমরা বেদনার কথা বললাম, দুঃখের কথা বললাম, কিন্তু একটা কথা গত কয়েকদিন আগে আমাদের এখানে একজন অতিথি এসে বলেছেন যে যারা কুখ্যাত আর বিখ্যাত তারা ছাড়া কেউ রাজনীতিতে নমিনেশন পায় না। হয়তো বিখ্যাত হতে হবে অথবা কুখ্যাত হতে হবে। বিখ্যাতরা জনপ্রিয়তা আছে, সে কারণে ভোটের দরকার, আর কুখ্যাত হলে ভোট ডাকাতি করা দরকার। দুই ধরনের লোকের কিন্তু এই রাজনীতির মাঠে খুব গুরুত্বপূর্ণ। তো আমি আনোয়ারুল আজিম তিনি মারা গেছেন, তাকে নিয়ে আমার কোনো বক্তব্য নেই এবং আমি নিজে কোনো রকম কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিষয়টি গণমাধ্যমে আসছে, যে বলা হচ্ছে যে নানা রকমভাবে স্বর্ণ চোরাচালান এটা সেটা, তার ভাগাভাগি নিয়েই কিন্তু এই দ্বন্দ্বটা হয়েছে, এবং সেই খুনের মূল কারণটাও কিন্তু ওই জায়গাটাতেই কিন্তু এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি। আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ আপনাকে। বুলবুলাই মোটামুটি ডিটেল বলেছে। তবে বিষয়টা হচ্ছে আপনি যেটা বললেন, রাজনীতিতে হয় জনপ্রিয়, না হলে কুখ্যাত লোক থাকে। দেখেন সব শ্রেণীর লোকই থাকে, তবে কোনো রাজনীতিবিদ চোরাচালানি, খুনি ইত্যাদি ইত্যাদি এইসব মানে অ্যাডজেক্টিভ যোগ হোক, এটা কিন্তু আমরা চাই না। তাহলে দেশটা চালাবে কে? তার আনোয়ারুল আজিম সম্পর্কে অনেক কথা শুনি। তিনি আগে ফুটবল প্লেয়ার ছিলেন, তারপরে আপনার আন্ডারগ্রাউন্ড পার্টির সাথে যুক্ত ছিল, তারপরে আপনার জাতীয় পার্টি, তারপরে বিএনপি, পরে আওয়ামী লীগ। এবং বিএনপির সময় 21টা কেস তার ভিতরে ছিল, ইন্টারপোলে তার এগেনস্টে ওয়ারেন্টও ইস্যু হয়েছিল। আওয়ামী লীগে আসলো, এমপি হলো,
পরপর 3বার এমপি হয়েছে। তো যেমন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, যেহেতু আলোচনা এসছে, বলছে যে তার জনপ্রিয়তা দেখে তাকে নমিনেশন দেওয়া হয়েছে। তো যে 3টে নির্বাচন হয়েছে, এই 3টে নির্বাচনে কিন্তু আসলে যারা নমিনেশন পাইছে তারা তো জিতেই গেছে, এটা তো অপোজিশন ইলেকশনে ছিল না। সেখানে তো একদম নিবেদিত এবং চরিত্রবান ত্যাগী নেতাদেরকেই নমিনেশন দিতে পারতো। কিন্তু বিষয়টা হচ্ছে যে রাজনীতিতে কিন্তু সবসময় অনেক, আমি ধরেন এটা অনিয়ারে বলতে পারবো না, সে আওয়ামী লীগের নমিনেশন কাকে চাঁদা দিছে এটাও কিন্তু আমি শুনেছি, এবং বিশ্বাস, আমি ওই অঞ্চলে টেলিফোনে কথাও বলেছি যে সেখানে সে আওয়ামী লীগের ভিতরেই পার্সু করছে, তার যেহেতু অগাধ টাকা হয়ে গেছে। এবং সে মূলত, আমি যেটা ফিল্ড লেভেলে অর্থাৎ তার এলাকায় যেটা শুনেছি, যে সে যখন জাতীয় পার্টি আসে তখন কিন্তু ওই অঞ্চলের লোক চোরাচালানি করে, স্বর্ণ টর্ণ হাবি যাবি, তো এর সাথে যুক্ত হয়। কিন্তু এমপি হওয়ার পরে পুরো নিয়ন্ত্রণটা তার হাতে চলে যায়। তখন তারই যে আগে যারা চোরাচালানি ছিল, র্যাকেটিয়ার, সিন্ডিকেট, তারাই এই খুনের সাথে ইনভলভ আছে। এবং পুলিশ, আমরা তো পুলিশের স্টেটমেন্টটি শুনতে পাচ্ছি, আমরা তো যতক্ষণ পর্যন্ত এটা আদালতে না যাবে ততক্ষণ পর্যন্ত প্রকৃত চিত্রটা ফাইনালি তো আমরা বুঝবো না। তো এখন যেটা হচ্ছে যে বুলবুল ভাই লাস্ট কথা বললো, যে এখন তো ধরেন পার্লামেন্টের সিট খালি করতে পারতেছে না, কারণ তাকে তো ডিএনএ টেস্ট করলে পুলিশ যদি বলে বা ডিএনএ টেস্টে হয় যে এটা আনোয়ার আজমির হাড় বা এর মাংস, তারপরেও যদি কেউ প্রতিবাদ করে যে না এটা নয়, তাহলে কিন্তু এটা ঠিকই কোর্টে যাবে। আলটিমেটলি কিন্তু যাইতে যাইতে কোথায় যায়, সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় কি না, কবে খালি হয় এটা বলা মুশকিল। এটাও কিন্তু এক পরিবার থেকেও অ্যাকসেপ্ট করার ব্যাপার আছে, তাই না? মেয়ে বলছে যে সে নিজে আপনার কলকাতা গেছে, তো যাবে জানে, তো সেও ডিএনএ টেস্ট করে পরীক্ষা করতে চায়। তো এখন বিষয়টা আসলেই এটা এক ধরনের জটিলতা। তবে আমি মনে করি যে দেখেন, এগুলোর থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার যে রাজনীতিবিদরা দেশ চালাবে, রাজনীতিবিদদের নিয়ে কেন প্রশ্ন উঠবে, এই ব্যাপারটায় অবশ্যই প্রত্যেকটা দল, বিশেষ করে বড় দলগুলো যারা নমিনেশন দিবে, এমপি হওয়ার সম্ভাবনা থাকবে, এদের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। এমনিতে তো রাজনীতিবিদদের হাতে তো রাজনীতি নেই, ব্যবসায়ীরা চলে গেছে, হাতে চলে গেছে, ধরেন প্রশাসন, ব্যবসায়ী, সরকার ইত্যাদি ইত্যাদি। তো সুতরাং আনোয়ার আজম সম্পর্কে যেসব কাহিনী শুনতে পাচ্ছি এবং যেভাবে বিভৎস চিত্র খুনের শুনতে পাচ্ছি, এগুলো আলোচনা করাও কঠিন। ধরেন মাংস ছোট ছোট টুকরো করছে, সেগুলো আবার টেলিভিশনেও দেখছি, তো এটা কি আদৌ সম্ভব কিনা? এর একটা লোক মেরেই ফেলছে, তাকে এত টুকরো করার কি প্রয়োজন? আবার সুয়েরেজ লাইন দিয়ে ফেলে দিয়েছে। আমাদের এসবি প্রধান, ডিবি প্রধান, তিনি এসে বললেন যে তিনি ওইটা চেক করতে বলছেন, করে এটা পেয়েছেন। এই জন্য কনফিউশনটা আছে। যতক্ষণ ডিএনএ টেস্ট অ্যাটলিস্ট না হবে ততক্ষণ কিন্তু কনক্লুশনে আসা যাবে না। তারপরেও ডিএনএ টেস্ট করেও যদি কেউ আপত্তি দেয় পরিবার থেকে যে না এটা সঠিক না, তাহলে কিন্তু আলটিমেটলি এটা কোর্টেও গড়াইতে পারে। তার মানে এটা কুল কিনারার একেবারেই কখন কি হয় সেটা কিন্তু না, এখন তো আমরা সব পুরোটাই পুলিশ ভার্সনের উপরে আছি। এই যে যেমন ওই যে ওনার সব সময়ই আমি যেটা শুনেছি যে এমপি হওয়ার পরে তার ভারতে যাওয়া একটু কম হয়েছে। আচ্ছা, কিন্তু সে অর্ধেক সময় বাংলাদেশে থাকতো, অর্ধেক সময় ভারতেই থাকতো, এবং থাকতো ওই গোপালের বাসায়। সে গোপাল এখন আনছিন। গোপাল, আমার তো ধারণা গোপাল সবকিছু জানার কথা, সবকিছু জানার কথা, কিন্তু সে তো আপনার ভারতীয় আপনার পুলিশের হাতে। আর আমাদের হোম মিনিস্টার প্রথমে বলে দিয়েছিল না যে সে খুন হয়েছে আমাদের দেশের লোকের হাতে খুন হয়েছে। তো গোপাল স্কট ফ্রি হয়ে গেছে। তো গোপাল তো এখন গোপালের ভাষণটা তো আমরা জানতে পারছি না, আমরা তো আমাদের স্টেটমেন্টটা আপনারা জানতে পাচ্ছি যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের স্টেটমেন্ট। আর তারা কি বলতেছে, পিটাইলে তো অনেক কিছুই কথা বলানো যায়, কোনভাবে কথা হচ্ছে কোর্টে না চাইলে এটার সমাধান নেই।
নিশ্চয়ই নিশ্চয়ই আমরা আসলে এই ব্যাপারটা নিয়ে যদিও আমাদের গণমাধ্যমগুলি নানা রকমভাবে আনোয়ার আজিম নানা রকম বক্তব্য দিচ্ছে, তবু আমরা মনে করি একটা এই নৃশংস হত্যাকাণ্ড যেটাই হোক না কেন একটা পরিবারের জন্য, আমরা মনে করি রাজনীতির জন্য যাতে এই ধরনের ভবিষ্যতে না ঘটে সেটি কিন্তু আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। যারা রাজনীতিবিদ রয়েছেন তাদেরকেও খেয়াল রাখতে হবে যে কুখ্যাত বিখ্যাত হতে গিয়ে যাতে এই ধরনের কোনো রকম কোনো কর্মকাণ্ডে তার এরকম জড়ানো সংবাদ আমরা তার মৃত্যুর পর বা তার খুন হবার পর শুনতে না পাই, সেটি কিন্তু আমাদের এই রাজনীতিবিদদেরকে কিন্তু এক ধরনের আমরা মনে করি একটা শিক্ষা এবং দীক্ষার মধ্যে দিয়ে আমরা সেরে যেতে চাই। আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আসতে চাই বুলবুল ভাই, সেটি হচ্ছে ভারতের নির্বাচন, এবং যেটি আজিজ ভাইরা হয়তো বলবেন বা অন্য তাদের যারা আছেন তারা হয়তো বলবেন ভারতের নির্বাচন বাংলাদেশকে কী শিক্ষা দিল সেটি বলবার চেষ্টা করবেন। কিন্তু আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে যে তৃতীয়বারের মতন নেহেরুর পরেই কিন্তু আমরা দেখছি মোদি সাহেব তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, 72 জন তার মন্ত্রী পরিষদে ক্যাবিনেট হয়েছেন এবং সেখানে 400 আসন পাওয়ার কথা বলা হয়েছিল। এবং বুথ জরিপ অত্যন্ত আশ্চর্যের বিষয়। আগের রাতেই কিন্তু 3 তারিখ রাতে আমার প্রোগ্রাম ছিল এবং বুথ জরিপ দেখে আমি একেবারেই খুবই ভেবে নিয়েছিলাম যে এত বুথ জরিপ যে কেউই কিন্তু 370-80 নিচে বলেনি যে তার জোট মোদির জোট সেটা পাবে, এবং কোথাও কিন্তু বোঝা যায়নি সেটি। কিন্তু যদিও দু একজন বিশ্লেষক বলছিলেন আসলে ব্যাপারটা কিন্তু বেশ চ্যালেঞ্জের মধ্যে পড়বে। তো মোদি সাহেব হয়তোবা প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু তাকে দুজনকে সঙ্গী নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী হতে হয়েছেন। তো যেটি হয়তোবা কিছুক্ষণ পর শুনবো আজিজ ভাইয়ের কাছ থেকে, কিন্তু আপনার কাছে বিশ্লেষণে মনে হয় কি যে ভারতের নির্বাচন আসলে বাংলাদেশের জন্য কী ধরনের একটা নতুন পর্যায়ে নিয়ে আসতে পারে বা সেই নির্বাচনটাকে আপনি কীভাবে দেখছেন? ভারতের সঙ্গে ভারত তো আপনি যেটি বললেন যে নরেন্দ্র দামোদর দাস মোদি তিনি 3 টার্মের প্রধানমন্ত্রী এবং 3 সরকারের প্রধান হিসেবে তার সঙ্গে আমাদের দেশেরও মানে 3 মেয়াদের যে সরকার তাদের একটা সম্পর্ক আছে, খুব ভালো সম্পর্ক আছে। আমাদের মন্ত্রীরা বারবারই বলেন যে 2 দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় আছে। কাজেই এইখানে খুব বড় ধরনের পরিবর্তন হবে এটা আমার মনে হয় না। এটা হলো এক। বরং আমাদের দিক থেকে বাংলাদেশের দিক থেকে আমরা একটু শক্ত ভিতের উপরে দাঁড়ালাম যে প্রতিশ্রুতি বারবার ভারত সরকার দিয়েছিল, তিস্তা চুক্তির কথা, সীমান্ত হত্যা বন্ধে একটা ন্যূনতম পর্যায়ে নিয়ে আসা বা বন্ধ করা, আর অন্য যে সকল অমীমাংসিত বিষয়গুলি আছে সেগুলি নিয়ে ধরেন নতুন সরকার যদি আসতো আবার নতুনভাবে শুরু করতে হতো। এখন হয়তো নতুনভাবে শুরু করতে হবে না, কারণ এটা মোদি জানেন, মোদি সাহেব জানেন, মোদির সরকার জানেন, আমাদের সরকার তো জানে। কাজে একটা জায়গা আছে যে এক পার আমরা আছি, এই জায়গাটাতে আমরা আলোচনার যে কন্টিনিউটি সেই কন্টিনিউটি চালাবো। ভারতের নির্বাচনের ভারতের দিক থেকে যেটা আমি বলতে চাই, একটি হচ্ছে যে ভারতের গণতন্ত্র যে একটা ম্যাচিউর জায়গায় গেছে সেটি তো আমরা সবসময় বলেছি। নানা ধরনের সমালোচনা করতে পারেন আপনি, কিন্তু এই যে প্রায় 1.5 মাস ধরে নির্বাচন হলো, ভোটিং মেশিনের মধ্যে তারা থাকলো 7 দফা ভোট হলো এবং সেই ভোটের মধ্যে কারো কিন্তু বিতর্ক নেই। যারা হেরে গেল তারাও খুব বিতর্ক করেনি, অল্প 2-1টা একটু সামান্য করার চেষ্টা করেছে, কিন্তু খুব মেজর কিছু না। সেটা নির্বাচন কমিশনকে খুব বেশি এফেক্ট করেন। আপনি দেখবেন যে আমাদের রাজনীতির কথা বললেন, সেই দেশের রাজনীতিকরাও যে তাদের ভোটাররাও যে তাদের রাজনীতিক নিয়ে সন্তুষ্ট আছে এরকম না, কিন্তু তাদের যে ইভিএমটা আছে সেটার মধ্যে প্রথমে একটা মার্কা, দ্বিতীয় একটা মার্কা, তৃতীয় একটা মার্কা, এরকম শেষ যে বাটনটা সেই বাটনটা ওরা বলেন নোটা হলো নট অ্যাবাভ অল, মানে আমি ওপরে যারা আছে তাদের কাউকে ভোট দিতে চাই না। ভারতে এইরকম ভোট পড়েছে 62 লক্ষ, গোটা ভারত 15 লক্ষ পড়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে বাংলায়, আর টোটাল 62 লক্ষ পড়েছে গোটা ভারতে। প্রায় 62 লক্ষ, প্রায় 1 কোটির কাছাকাছি ভোটার বলেছে যে আমরা যারা দাঁড়িয়েছে তাদের কাউকে আমি পছন্দ করি না, না ভোটের মতো, না ভোটের মতো, মানে এদের কাউকে আমি পছন্দ করি না। ভোট দিল কিন্তু বললো যে আমি তাদের কাউকে ভোট দিতে চাই না। 62 লক্ষ, এটা আনন্দবাজার পত্রিকা রিপোর্ট। এটা হলো একটা লক্ষ্যর খবর। আরেকটা, যেহেতু আমরা মিডিয়াতে কাজ করি, এই যে বুথ ফেরত জরিপ, এই যে মানুষ মানে মিডিয়াকে কখনো কখনো রাজনৈতিক জ্যোতিষী বলে, আমরা কোন ভিত্তিতে দিলাম? আপনি দেখেছেন যে বুথ ফেরত জরিপের মধ্যে সবচেয়ে বড় যে জরিপকারী প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের নামটা আমি ভুলে গেলাম, একটু পরে হয়তো দিতে পারবো, তাকে আনা হয়েছিল। তিনি প্রকাশ্যে আপনার মতো টেলিভিশন অনুষ্ঠানে কেঁদেছেন যে এটা আমার জীবনের, পেশাগত জীবনের সবচেয়ে বড় ভুল। আমরা আমাদের বুথ ফেরতের জরিপটা যেটা দিয়েছিলাম সেটা ভুল হয়েছিল। এখন শোনা যায় যে এটা আমরা যেভাবে দিকে সেভাবে না। এই বুথ ফেরত জরিপকারীদের সঙ্গে ইন্ডিয়ান শেয়ার মার্কেটের একটা সম্পর্ক আছে, যে মোদি সাহেব এবং যেটা পরবর্তীকালে রাহুল গান্ধী প্রেস কনফারেন্সে বললেন
যে অমিত শাহ, সীতারামন এবং নরেন্দ্র মোদী নিজেই বলেছেন যে আপনারা 4 তারিখে এই শেয়ারগুলি কেনেন, 4 তারিখের মধ্যে এই শেয়ারগুলি কেনেন, কারণ 4 তারিখের মধ্যে যে ফলাফলটা তাদের একটা ইঙ্গিত দিয়েছিলেন। এখন বলা হয় যে ওই বোধপুরের জরিপগুলি সব ছিল প্ল্যান্টেড, ওই শেয়ার মার্কেট থেকে বিলিয়ন বিলিয়ন রুপি মানে যারা এই গণমাধ্যম বা এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিল তারা কোনো না কোনো ভাবে একটা প্রক্রিয়াগতভাবে কাজেই আমরা এই মিডিয়ার একটা সতর্কতা থাকা দরকার। আমরা যখন মানে ধারণা করি, ধারণাগত সাংবাদিকতা সবচেয়ে বিপজ্জনক সাংবাদিকতা। আমরা যেটা ধারণা করি সেটা নাও হতে পারে। ধারণাগত যে গোটা ভারতের প্রায় কত 1 বিলিয়নের মতো ভোটার বোধ না, কত 97 কোটি ভোটার, 97 ভোটারকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। কাজে এবার সব ধস নেমেছে। কিন্তু আপনি দেখেন রাজনীতি যদি ম্যাচিউরড হয়, এই কংগ্রেস, রাহুল গান্ধী বলেন, মমতা ব্যানার্জি বলেছে যে আমরা 3য় দফা ভোটেই পশ্চিমবঙ্গে আমাদের 23টা হয়ে গেছে, আমরা বাকিটা পাবো, এবং ফটাফট তাই হয়েছে। আপনি দেখেন, আপনি রাহুল গান্ধী বলেছেন তোমরা যেটা বোধপুরের জরিপ দেখছো এটা ঠিক না, কারণ আমরা তো ভোটারের কাছে গেছি। কাজেই যে রাজনীতি নিয়ে তো আপনি একটা কথা বললেন যে রাজনীতিবিদরা মানুষের কাছে যায় তারা কিন্তু তাদের পালস বোঝে। আমরাও তো ইলেকশন করি, আমরা আজিজ ভাই আমরা তো ইলেকশন করি, আমরা কিন্তু ভোটারের হাত দিলে টের পাই যে ভোটটা আমাকে দিচ্ছে কি দিচ্ছে না। হ্যান্ডশেক করার সাথে সাথে বুঝবো যেটা দিচ্ছে কি দিচ্ছে না। তো কাজে আমার ধারণা একটা হলো যে গণতন্ত্র একটা নির্বাচন কমিশন বা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি যদি ভালো হয় তার একটা নির্বাচন হতে পারে। আস্থার একটা পরিবেশ যদি সৃষ্টি করতে পারি তাহলে হ্যাঁ একটু বিতর্ক বাংলাদেশের কথা বলছি, এটি আমি শিক্ষণীয় যে এই জায়গাটাতে আমরা আস্থার জায়গাটাতে ফিরিয়ে আনতে পারি, যেটা আমাদের নির্বাচন কমিশনার সব বললেন যে একটা দল আসে নেই সেই জন্য ভোটাররা আসে নেই। ফাইন, যদি একটা দল ভোট না আসলে পরে ভোটার না আসে, এটি যদি নির্বাচন কমিশনের কনক্লুশন হয় তাহলে নির্বাচন কমিশনকে তো রাজনীতিকদের পরামর্শ দিতে হবে যে ভাই বেশি ভোটার আনার জন্য সকল দলগুলির সাথে আমরা একটা একটা ছোট্ট সবাই বলে, আমিও প্রশ্নটা রাখবো আপনাদের কাছে, সেটা হচ্ছে মোদি ম্যাজিকের কি অবস্থা হলো। মানে এটা বলা হয় মোদি ম্যাজিক, সেটা কি অবস্থা হলো? এবং আমরা দেখেছি তিনি বলেছেন যে তিনি ঈশ্বরের কি বিশেষ এক সৃষ্টি পরামর্শ। একটা হচ্ছে যে মোদি ম্যাজিক ফেল করেছে। আচ্ছা, এটা আনন্দবাজার পত্রিকার রিপোর্ট যে মোদি যখন নির্বাচনের প্রচার অভিযানে থাকতেন তখন তিনি বলছেন মোদি 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 সরকার, মোদি করবে। কিন্তু যখন তার দল একক সংখ্যাগরিষ্ঠতা পেল না, এটা পশ্চিমবঙ্গের হিসাব ছেপেছে আনন্দবাজার পত্রিকায়, তিনি একটি জনসভায় 43 বার মোদি উচ্চারণ করেছেন, মোদি কথা উচ্চারণ করেছেন। কিন্তু যখনই তিনি ওই কি বলে নীতিশ আর এই কি বলে যাদেরকে সঙ্গী করলেন, হ্যাঁ তাদের সঙ্গে যখন কথা বললেন, চন্দ্রবাবু নাইডুর সঙ্গে যখন কথা বললেন এনডিএর মিটিংয়ে, তখন আনন্দবাজার রিপোর্ট করছে যে এই মিটিংয়ের মধ্যে যখন সরকার গঠন করার জন্য তাদের সঙ্গে কথা বললেন, এই মিটিংয়ের মধ্যে তিনি একবারও মোদি বলেন নাই, বলছে এনডি 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 এনডি, অর্থাৎ জোটের কাছে ফিরে যাওয়া। তার ধারণা ছিল যে মোদি, এবং তিনি যখন কন্যাকুমারী থেকে আসলেন বলে যে আমি হলাম পরমাত্মার প্রেরিত পুরুষ, পরমাত্মা আমাকে আপনাদের সেবা করার জন্য পাঠিয়েছে, বায়োলজিক্যাল মানুষ হলো আমাকে পরমেশ্বর পৃথিবীতে পাঠিয়েছে। সে যে মানে ঈশ্বর প্রেরিত মানুষ না, মানে মোদির ম্যাজিক না, মোদির 2টা কার্ড ফেল করেছে এখানে। একটা কার্ড তার হিন্দুত্ববাদী কার্ড ফেল করেছে, কারণ এটাই ছিল তার কার্ড। তার নির্বাচনের মাত্র 1.5 মাস আগে রাম কি বলে মন্দির প্রতিষ্ঠা করা হলো, রাম অধিষ্ঠান করা হলো। তার ধারণা ছিল এই রাম মন্দিরের ধাক্কাই বাকি 1 মাসের মধ্যে, ওই উত্তরপ্রদেশেই তিনি হেরেছেন। নিশ্চয়ই আমরা আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই। আমরা আবারও আলোচনায় যখন ফিরে আসবো তখন ভারতের নির্বাচন এবং মোদি ম্যাজিকের কথা যেটি বলেন সেটা নিয়ে কথা বলবো। আমাদের সাথে দুজন প্রিয় অতিথি, দুজন সিনিয়র সাংবাদিক যারা রয়েছেন, তারাই আবার আপনাদের সাথে থাকবেন। ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছে সিনিয়র সাংবাদিক জনাব মঞ্জুরুল হাসান বুলবুল এবং জনাব এম এ আজিজ রয়েছেন আমাদের সাথে। বেশ ক্ষোভের সাথে এম এ আজিজ ভাই যেটি বললেন, অনেক আলোচনার মধ্যেই তার তিক্ত যে বক্তব্য, তার মধ্যে দেখেছি সবচেয়ে বেশি বলেছেন যে বর্ডার কিলিং নিয়ে তিনি কথা বলেছেন, এবং বলছেন যে মোদি যেদিন শপথ নেয় সেদিনই কিন্তু কুমিল্লায় আমরা দেখেছি যে একজন হত্যাকাণ্ড হয়েছে। এবং আমি আপনাদের আলোচনার ফাঁকে আমি লিখে রেখেছি, সেখানে কিন্তু বিএসএফ থেকে বলা হয়েছিল সেই চোরাচালান করতে গিয়ে নাকি তারা এই বিএসএফের উপর আক্রমণ করেছিল এবং সে কারণেই তারা তাকে গুলি করে হত্যা করেছে। দেখেন, বর্ডার কিলিংটা নিয়ে আমাদের বক্তব্যটা এরকম যে সে যদি ইভেন চোরাচালানিও হয় তো গুলি করে মেরে ফেলাটা কোনো সমাধান না। কমন বর্ডার নেইবারের মধ্যে এরকম ঘটনা ঘটবে, এবং যেটা চায়নাতে বলা হয়েছে যে লেথাল আর্মস তুমি 100 গজের মধ্যে পারবে না,
এটা কিন্তু বাংলাদেশেও হয়েছিল। বাংলাদেশে ছিল যে আমি গিয়েছিলাম, আমাদের আরেকজন সম্পাদক গিয়েছিলেন, যে বর্ডারের 1 মাইলের মধ্যে মানে কোনো স্মাগলিং না হতে পারে। যারা স্মাগলিং করে তাদেরকে ওই পক্ষ সহায়তা করবে, আমাদের পক্ষ সহায়তা করবে। যারা স্মাগলিং কিন্তু একটা ইনফর্মাল ট্রেড, কিন্তু একটা বড় ব্যবসা কেন্দ্র। এটা যে ছেলেটা যাকে চোরাচালানি বলছেন, এটাকে জীবনের জন্য, সে কিন্তু শখের জন্য যায় না, তার জীবন জীবিকাই কিন্তু এটা। যে আমাদের কমন বর্ডার নেবারের মধ্যে আপনি দেখবেন যে এরকম জীবন জীবিকার পক্ষ থেকে আমাদেরকে করতে হয় এটা, যার ফলে যে ফেন্সিডিল নিয়ে আসে, ছোটো ছোটো জিনিস নিয়ে আসে, এমন তেমন কিছু না। কাজে এইরকম জায়গাটাতে যেটা একটা হিউম্যান নেচার থাকতে হবে। এটা যখন বিএসএফের সঙ্গে আমাদের আলোচনা হয়েছিল, তখন বিএসএফ বলেছিল যে আমরা চেষ্টা করছি যে এই অঞ্চলের যারা মানে কালচারাল বহন করেন সেই রকম বিএসএফ সদস্যদেরকে দেওয়া যায় কিনা। সেটা আবার বিপদ হলো যে যদি এই অঞ্চলের বিএসএফ সদস্য বা মানে আমাদের বিজিবি সদস্য থাকে, এদের মধ্যে আবার আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। কিন্তু এখন যেটা হয়, পাকিস্তান বর্ডারে যে বিএসএফের সদস্য থাকে তাদেরকে এখানে দেওয়া হয়। তো পাকিস্তান আর ভারতের বর্ডারের যে টেন্স, এই টেন্স তো বাংলাদেশের সঙ্গে আপনি ওই মেজাজ পড়বে না। অথবা কি বলে কাশ্মীর বর্ডারে যেটা আছে, ওই বর্ডারের ফোর্সগুলিকে এখানে দেওয়া হয়। যাহলে যে মেজাজ থেকে আপনি কাশ্মীর বর্ডারে ডিউটি করেন বা পাকিস্তান বর্ডারে ডিউটি করেন, ওই মেজাজ আমাদের বর্ডারে হবে না। তো এইটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। এখন আমরা মানে আনফর্চুনেটলি যেদিন মাননীয় প্রধানমন্ত্রী গেলেন, যেদিন মোদির সাহেবের শপথ হলো, মোদিজির শপথ হলো, সেই দিন একটা খুন হলো। এখন যারা আলোচনা করতে চান তারা এটার সঙ্গে লিঙ্ক করতে পারেন। এটা তো এমন না যে ওইটা লিঙ্ক করে খুনটা হয়েছে, কিন্তু খুনটা বন্ধ করতে হবে, মানবিক আচরণ করতে হবে, এবং কমন বর্ডার নেইবারে কিছু কমন প্রবলেম থাকে। আপনি কি বলে আমেরিকা মেক্সিকোর বর্ডারের মধ্যে হচ্ছে না, তারা তো কাটা তার দিচ্ছে, তারা ওয়াল তুলছে, বড় তারা তো ট্রাম্প যখন ক্ষমতায় তখন তো সে ঘোষণাই দিল যে আমি মেক্সিকো বর্ডারের সঙ্গে ওয়াল তুলবো। হ্যাঁ, কিন্তু সেইটাও তো হয়নি। তারপরে তো লোক ঠেকানো যায় নাই। তো নৌপথে ধরেন ওই যে কি বলে ফ্লোরিডা দিয়ে যে মিয়ামি দিয়ে যে লোকজন ঢোকে, তাদেরকে গুলি করে মেরে ফেলে, গুলি করে মেরে ফেলে না। কাজেই এটার মধ্যে সমস্যাটা থাকবে, যেহেতু কমন বর্ডার 2 বাড়ির মধ্যে যেরকম হয়, এই বাড়ির পানি পড়ে এই পাশে, ওই বাড়িতে জোরে রেডিও বাজায়, এই বাড়িতে অত্যাচার হয়, ওই বাড়িতে হয়তো জোরে কেউ মানে গান বাজনা করতেছে, এই বাড়িতে কেউ অত্যাচার হয়, তাহলে ওই বাড়ি পোড়ায় দেবো আমি, ওই বাড়িতে আগুন জ্বালাই দেবো? তাই তো হবে। ওটা বলতে হবে যে ভাই তুমি গানটা একটু আসতে পারো, অথবা তুমি মানে তোমার পানিটা যাতে না হয়, এটার জন্য উত্তপ্ত বাক্য বিনিময় হইতে পারে, কিন্তু এটার জন্য তো আমরা এই বাড়ির প্রতিবেশীকে তো আমি আগুন জ্বালাই দিতে পারি না। কাজে সে যদি চোরাকার বাড়িও হয়ে থাকে, তাহলেও তাকে গুলি করে মারার অধিকার কাউকে দেওয়া হয় না। তাকে ধরো, বিচার করো, কিন্তু চোরাচালানি মানে ইয়ের ফোর্সের মধ্যে আক্রমণ করছে, এইটা অগ্রহণযোগ্য। তারা ব্যাখ্যা দিল ছুরি টুরি, ব্যাখ্যা আমরা দেখলাম, কিন্তু ছুরি দিয়ে বিএসএফ এর আর্ম মানে বর্ডারে যারা থাকে তাদের তো ফুল আর্ম লোক থাকে, তাদের উপর আক্রমণ চালাইছে, এই কি ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, ব্যাখ্যা কেউ গ্রহণ করবে না। কিন্তু হিউম্যান নেচার থাকতে হবে। হিউম্যান নেচার যদি না থাকে, তাহলে কমন বর্ডার নেবার বা সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক সম্ভব না। নিশ্চয়ই। আমরা একেবারে শেষ আলোচনার দিকে আসি, সময় থাকলে বুলুর ভাইয়ের কাছে আবার আসবো। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে আমি আমার প্রশ্নে গেলাম না। এটা দেখলাম শিক্ষার্থীদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয় কিন্তু এই কোটা ব্যবস্থা চালু নিয়ে তারা কিন্তু একটা আন্দোলন করেছে, আমরা দেখেছি। তো সেটা নিয়ে হাইকোর্টের নানা রকম রায় রয়েছে, সে রায় নিয়েও কিন্তু বক্তব্য রয়েছে। আপনি এই সরকারি চাকরিতে কোটাটাকে আপনি কীভাবে দেখেন? দেখেন, এক সময় ছিল আমাদের অঞ্চলভিত্তিক বৈষম্যও ছিল, আবার পিছিয়ে পড়া মানুষও ছিল। এখন আমাদের দেশে যাই বলি না কেন, অগ্রগতি তো হচ্ছে। এখন মুক্তিযোদ্ধা কোঠায় হাইকোর্টে রায় দিল, ওনারা কি দেখলেন না কয়জন সত্য মুক্তিযোদ্ধা আছে? 2.25 লক্ষ লোককে গরিবের ট্যাক্সের পয়সা দেওয়া হয়। এখন সর্বোচ্চ বেঁচে থাকলে 60 থেকে 65 হাজার মুক্তিযোদ্ধা বেঁচে আছে। কারণ হিসাব করেন, 53 বছর বয়স, 12 বছরও যদি যোগ করেন, তাহলে একজন বয়স লাগবে 65 থেকে 70 বছরের নিচে মুক্তিযুদ্ধ হবে না। তো এই মুক্তিযোদ্ধা, এই যে এটা এক ধরনের বাহিনী বানাইছে। প্রত্যেকটা এলাকায় যান, কমান্ড কাউন্সিল, এখানে মুক্তিযুদ্ধটা ছিল জনযুদ্ধ। আপনার কোটার নামে আপনি নাতি পুতি, আমি মুক্তিযোদ্ধা, আমার ফোলা, আমার নাতি পুতি বংশধর পরাক্রমে কোটা পেয়ে যাবে, এবং কোটা দেবে 30%। তো মেধা কোথায় থাকবে? প্রশাসন কেমনে চলবে? রাষ্ট্র কেমনে চলবে? সব জায়গায় 30%
মুক্তিযুদ্ধ এখন যারা আছে অধিকাংশই গ্রাম দেশে বাস করে, এবং গ্রামের লেখাপড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে বোঝাত, কারণ কোঠা দিয়ে আপনি ঢুকাই দিলেন। হ্যাঁ, তো এই এখন কোঠা, হ্যাঁ, একদম ধরেন পিছিয়ে পড়া কোনো অঞ্চল যদি থাকে সেখানে আপনি কোঠা কিছু রাখতে পারেন, কিন্তু মুক্তিযুদ্ধ কোঠার আমি একদমই পক্ষে না। না, তাহলে মুক্তিযুদ্ধের প্রতি আমরা সম্মান দেখাবো না? না, সম্মান দেখাবেন তখন দেখেন, চাকরি দেন, ভিক্ষা দিচ্ছেন কেন, চাকরি দেন। ভিক্ষা মানে তাদের সন্তানদের প্রতি, তাদের যে বংশধরদের প্রতি? না 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 না, বংশধর তো মুক্তিযুদ্ধ করে নাই। বংশধর তো সে রাজাকারও হইতে পারে, সে খুনিও হইতে পারে। আমি তো জানি আমার গ্রামে একজন সে ভুয়া মুক্তিযোদ্ধা, ভুয়া সার্টিফিকেট দিয়া, ভুয়া ইঞ্জিনিয়ার বানায় জমি জমা এখন সব কিনে ফেলাইতেছে গ্রামের। আচ্ছা, আর এটা কি হচ্ছে? তো তো এই জন্য মুক্তিযুদ্ধের কে এই তাদের যেটা উচিত ছিল, হয়তো করা উচিত ছিল যে যখন দেশ স্বাধীন হয়েছে তখনই তাদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন কাজে লাগাই দেওয়া, সেটা ধরেন হয় নাই। তখন যে অ্যাটিটিউড ছিল, তখন হচ্ছে যে মুক্তিযুদ্ধ ছিল সে মনে হয় আমিই দেশের মালিক, এরকম একটা ভাবও কিন্তু ছিল, আপনার ম্যানেজ করাও কঠিন ছিল। কিন্তু এখন আপনি এই যে মুক্তিযোদ্ধার নামে, আমার বক্তব্য হচ্ছে প্রকৃত মুক্তিযোদ্ধা কোনো সার্ভে করছেন? কোন দেশে সার্ভে হয়েছে যে প্রকৃত মুক্তিযোদ্ধাকে? জেনারেল ওসমানীর সার্টিফিকেট দিছে, ওটা ফটোকপি বিতরণ হয়েছে, হ্যাঁ, এরকম হয়েছে। তো এখন আপনি 2.25 কোটি 2.5 কোটি মুক্তিযোদ্ধা করতে পারলেন, এটা গরিবের ট্যাক্সের পয়সা দিয়ে তাদের নাতি পুতি এগুলি দিতে থাকবে, 30% দিতে থাকবে। যে বিচারক রায় দিলেন, ওনার কোর্টে যদি 30% গ্রামের ওই বিএ পাস জাস্টিস বসায় দেওয়া হয়, কি বুঝবে? দেশ চালাইতে হবে না? কোঠার নাম দিয়ে আপনি 30% গার্বেজ ঢুকাই দেবেন, তা তো হবে না। সবাই না, গ্রামে যারা পড়ে, গ্রামে এবং শহরের পড়াশোনার দারুণ পার্থক্য আছে। কিরণ ভাই আপনিও জানেন, আমিও জানি। আপনার কথা হচ্ছে বিসিএস তো একটা আছে, সেখানে সে টেস্ট দিয়ে আপনি যান। আর আপনি যেখানে মেধার দরকার সেখানে তো আপনি কোটা দিয়ে পূরণ করতে পারেন। আচ্ছা, আমরা শুধু থাকলে শেষ 1 মিনিট আসবো। আমরা মেধা না কোটা, মানে এটা একটা বড় একটা তর্কের জায়গা। মেধা কোটা দুইটিই থাকবে আজিজ ভাই। যেগুলি অনেকগুলি সুইপিং কমেন্ট আছে, খুব সুইপিং কমেন্ট। একটা হচ্ছে এটা হাইকোর্ট রায় দিয়েছে, রায়ের ব্যাখ্যাটা আমি জানি না, যার ফলে আমি বলতে পারছি না কোন যুক্তিতে এটা দিচ্ছে। এখানে কোটা বলতে যোগ্যতা নাই এমন লোককে পিএসসি পাস করা দিচ্ছে তা না, তাকে কিন্তু যোগ্যতাই ফাইট করতে হচ্ছে। মেডিকেলে ভর্তি হচ্ছে যোগ্যতা ছাড়া না, যোগ্যতাটা আছে, কিন্তু মুক্তিযুদ্ধের পরিবারের জন্য তাকে একটা স্পেশাল প্রিভিলেজ। যোগ্যতাটা হচ্ছে সেটা এরকম যে আপনাকে রিটেন পর্যন্ত টিকতে হয়, ভাই বাবা এই ধরনের কোথাও গিয়ে আপনাকে কোনো না কোনো সুযোগ দেওয়া হয়, কোনো না কোনো। আপনাকে মেধার ভিত্তিতেই থাকতে হবে, কিন্তু মেধার ভিত্তিতে আপনি 50 জন একই মার্ক পেয়েছে, তার মধ্যে থেকে আমি 3 জন হয়তো মুক্তিযুদ্ধ কোটার থেকে নিবই, তারপরে বাকি 7 জন অন্য জায়গা থেকে নিব। সে অমেধাবী, তাকে পিএসসি পাস করে দেওয়া হচ্ছে, সে অমেধাবী, তাকে মেডিকেলে ভর্তি করার সুযোগ। এটা কিন্তু না, এটা কিন্তু পরিষ্কার। তাকে পাসই করতে হবে। 100টা সিট আছে, 100টা সিটের মধ্যে হয়তো 100টা সিট, মানে 100 জন গ্রেড 1-এ পাস করেছে, এর মধ্যে 3 জন আমি মুক্তিযোদ্ধার হিসাবে 3টা নিব, বাকি 7টা দিব ওই মানে অন্যদের থেকে। কিন্তু এখানে মানে সে পাসই করে নাই, তাকে সুযোগ দেওয়া হচ্ছে, সেটা কিন্তু না। যেটা বলেন যে নাতি পুতি পর্যন্ত চলবে কিনা, সেটা আপনি মানে একটা স্টেট পড়েছি। আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিকরা যারা এখনো মানে ইউরোপে দেখবেন আপনি, আমি যখন জার্মানিতে পড়তে গেছি, একটা খালি ট্রেনের মধ্যে এক বৃদ্ধা, কেউ নাই, তার বুক থেকে একটা কার্ড বের করে দেখায়। তা আমি বলি যে কোনো লোক নাই, টিটি নাই, কোনো চেকার নাই, আপনি কেন দেখান? আমি জিজ্ঞেস করছি তুমি দেখাও কেন? তুমি বলে যে 2টা কারণে দেখায়। একটা হচ্ছে যে তোমরা মনে করতে পারো যে আমি বুড়া বিনা পয়সায় ট্রেন ট্রাভেল করতেছি, এটা দেখো মনে করতে পারো। আরেকটা হলো যে আমি স্টেট আমাকে একটা অনার দিয়েছে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমি আমার স্বামীকে হারিয়েছি, স্টেট আমাকে একটা অনার দিয়েছে, সেই অনারটা আমি তোমাদেরকে দেখাই। কাজে স্টেটের, হ্যাঁ, এখানে মুক্তিযোদ্ধার তালিকা আজিজ ভাই যে প্রশ্নগুলি তুলেছেন তার মধ্যে তালিকা নিয়ে প্রশ্ন আছে, ভুয়া মুক্তিযুদ্ধ আছে, সেগুলো নিয়ে প্রশ্ন আছে। সচিবত ভুয়া মুক্তিযুদ্ধ হয়েছে, সেগুলো নিয়ে নিশ্চয়ই সমালোচনা হওয়া দরকার। কিন্তু যারা জেনুইন মুক্তিযুদ্ধে, তারা তো তাদের জীবনটাই দিতে গেছিলেন। তো যদি মারা যায়, যে দীর্ঘকাল ধরে এটা চলবে কিনা, মানে দেখা গেল একজন মুক্তিযোদ্ধা নিশ্চয়ই তার প্রতি সম্মান থাকবে। আমি হাইকোর্টের জাজমেন্টটা জানি না, আমরা সাধারণভাবেই বলি, মানে হাইকোর্টের জাজমেন্টের নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু দেখা গেল তার বংশধররা, সেও তো খারাপ হতে পারে, তো সেও কি সুবিধা করবে কিনা? না, খারাপ হতে পারে, খারাপ
হলে তো সেটা আরেকটা ভেরিফিকেশন। সে যদি একটা মাস্তান হয়, সে যদি একটা দুর্বৃত্ত হয়, সেটা তো পুলিশ ভেরিফিকেশনের মধ্যে আসবে। কিন্তু আমরা তো মানে এই পরিবারগুলি, যে লোকটা মুক্তিযুদ্ধে গিয়েছিল সেই লোকটা তো তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, জীবনটা দেওয়ার জন্য গেছিল। যারা শহীদ হয়েছে, তাদের পরিবারের জন্য এই রাষ্ট্রের কোনো দায়িত্ব নাই? আপনি হ্যাঁ, এর মধ্যে তো 25 বছর কোনো কিছু দেখেনি নাই, মুক্তিযুদ্ধের দিকে তাকানি নাই রাজনৈতিক পরিবর্তনের কারণে। 75-এর পরে তো মুক্তিযুদ্ধ, জয় বাংলা, মুক্তিযুদ্ধদের পরিবার, এটা কি ছিল রাজাকাররা বরং রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। ওরা কোন কোটায় হয়েছে? যারা দেশটাকেই চায় নাই, তারা যে প্রধানমন্ত্রী হলো, তারা যে মন্ত্রী হলো, তারা কোন কোটায় হয়েছে? তাদের কোটা কে নির্ধারণ করেছিল? রাষ্ট্রীয় পদক পেয়েছে। তো কাজে এটা আমার ধারণা কিছুটা হিউম্যান নেচার থাকতে হবে, কিছুটা লজিক থাকতে হবে। আর এখানে ওইটা খুব সরলীকরণ যে আমি পাশ করলাম, আমি চাকরি পেলাম না, আর মুক্তিযুদ্ধের পরিবার সে ফেল করে চাকরি পেয়ে গেল। দ্যাটস নট ট্রু। সেখানে কিছু না কিছু যোগ্যতা কিছু না, ওই যোগ্যতাই থাকতে হবে। আজকে একবারে শেষ করছি। না, বুলবুল ভাইকে আমি প্রশ্ন করি, ধরেন 2.25 লাখ, সেটা ডিফারেন্ট বিতর্ক, সেটা ডিফারেন্ট বিতর্ক। এর ভিতরে 4 ভাগের 3 ভাগই ভুয়া। সেটা হয়তো আমার কাছে কোনো স্ট্যাটিস্টিক্স নাই, কিন্তু তালিকা নিয়ে তো প্রশ্ন আছে। জাতীয় পার্টির সময়ে একটা সার্ভে হয়েছিল, জাতীয় পার্টির গভর্নমেন্টে, তখন 85,000 মুক্তিযুদ্ধ পাওয়া গেছে, প্রকৃত মুক্তিযোদ্ধা, কিন্তু তারা এটা প্রকাশ করতে সাহস করে নাই। এছাড়া কোনো ইয়ে নাই। এখন থানায় এখন মুক্তিযুদ্ধ বানায়, ঘুষ খায় বানায়, টাকা দেয়। থানায় কিভাবে বানায়? টাকা নেয়, কমান্ডার, হ্যাঁ টাকা নেয়, টাকা নিয়ে। আমার কাছে কোনো প্রমাণ নাই, কিন্তু এই সরকারের আমলে 3-4জন সচিব মুক্তিযোদ্ধা হিসেবে তাদের চাকরির এক্সটেনশন নিয়েছিলেন। তারা তো চাকরি হারিয়েছে, সচিব, এবং তারা ক্ষমতার চূড়ান্ত ব্যবহার করেছে। কাজেই হ্যাঁ, কোথাও যদি ওই রকম থাকে যে ভুয়া যে হয় নাই, এটা না, শুধু চাকরি হারিয়েছে, এর অতিরিক্ত কিছু তো হয়নি। চাকরি হারানো মানে তার তো বেনিফিটগুলি গেছে, তার তো অনেকগুলি গেছে। চাকরি হারানো মানে একটা সচিব যখন ভুয়া সার্টিফিকেট, মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে তার এক্সটেনশন চাকরি হারালো, এটা তো তার একটা, এবং তারা তো আর সমাজে কোথাও মুখ দেখাতে পারে না। তবে তালিকার মধ্যে নানা প্রশ্ন আছে, তালিকার মধ্যে নানান ধরনের জটিলতা আছে, সেটা নিয়ে আলাদা বিতর্ক হতে পারে। সেটা আরো 50 বছরে কেন আমরা একটা তালিকা করতে পারলাম না, সেই শেষ করতে চাই আপনার। না, বিষয়টা হলো যে আমি তো বলছি যে কোঠা এখনো থাকতে পারে, পশ্চাৎপদ এরিয়াও আছে। আচ্ছা, আর মুক্তিযুদ্ধ করছে দেশের জন্য, হ্যাঁ অনার দিতে পারেন, প্রকৃত মুক্তিযোদ্ধা বাছাই করেন। এই যে মন্ত্রণালয় থেকে মুক্তিযোদ্ধা মন্ত্রী বলছে ভুয়া মুক্তিযুদ্ধের ব্যবস্থা নেবে, ভুয়া তো আবার দেওয়াও শুরু হচ্ছে, দিচ্ছেও একদিকে। সেটার একটা হয়তো একটা সুরাহা হওয়া দরকার। না, সুরাহা হবে কি, এটা হচ্ছে না তো। কারণ আপনি মুক্তিযোদ্ধা এখন আছে সব, এটা তো জনযুদ্ধ ছিল, সব শ্রেণীর পেশার, বিশেষ করে সাধারণ মানুষের সন্তানরাই বেশি ছিল। এখন মুক্তিযোদ্ধাদের চেহারা দেখেন না, সব এক কালারের। এগুলো পালানো হচ্ছে, গ্রুপ তৈরি করা হয়েছে, তো পলিটিক্যালি ব্যাপার। আজকের আলোচনা করলাম না, আমরা শেষ করছি। প্রিয় দর্শক, আমরা আলোচনার শেষ মুহূর্তে এসে আমাদের মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা সম্মান জানাতে চাই, এবং যাতে কোনো কারণে এই তালিকার কোনো মিশ্র প্রতিক্রিয়া আমাদের জনগণের মাঝে তৈরি না হয়, সেটিও আমরা দেখতে চাই। আমি আমাদের আজকে দুজন অতিথি, সিনিয়র সাংবাদিক জনাব মঞ্জুরুল হাসান বুলবুল এবং জনাব এম এ আজিজ, তাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের সবাইকেও আমাদের সাথে এতক্ষণ থাকবার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ইস্পানি মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন। প্রিয় দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছে। আমাদের সাথে দুজন সিনিয়র সাংবাদিক জনাব মঞ্জুরুল হাসান বুলবুল এবং এম এ আজিজ রয়েছেন আমাদের সাথে। আমরা বুলবুলের সাথে কথা বলছিলাম, মোদি ম্যাজিক শেষ পর্যন্ত এসে আমাদের আলোচনা দাঁড়িয়েছে, অর্থাৎ ভারতের নির্বাচন নিয়ে আমরা কথা বলছিলাম। আজিজ ভাই, আসলে এই মোদি ম্যাজিকটাই আসলে মূলত একটা আলোচনার বিষয় এটা, এবং আমরা যেটা আমি আর বুলবুলের কথা বলছিলাম যে পরমেশ্বর তাকে পাঠিয়েছে, তিনি বায়োলজিক্যালি মানুষ হলেও তিনি মানুষের সেবা বা এমন একটা কথা বলেছেন। এবং যিনি বুলবুল উল্লেখ করলেন সেটি হচ্ছে যে তিনি একটি মিটিংয়ে 40-50 বারের মতো করে মোদি মোদি করেছেন, তখন জোটের কথা কিন্তু একবারও তার মুখে আসেনি। কিন্তু যখন তিনি জোট করতে যান, 240টা আসন পেয়ে বাকিটা যখন ধার করে করেন, তখন কিন্তু তিনি একবারও মোদির নামটি উচ্চারণ করেনি। আপনি ভারতের নির্বাচন, মোদি ম্যাজিক এবং সেই নির্বাচনের সাথে বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের জনগণের ভাষা আপনি কীভাবে দেখেন? না, দেখেন, ভারত আগাগোড়াই বলতাম পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় ডেমোক্রেটিক দেশ, সেকুলার দেশ। মোদি এসে এটাকে ভেঙে চুরমার করে দেওয়ার চেষ্টা করেছে, তার হিন্দুত্ববাদী পলিটিক্স। এবারে যদি সে প্রথমে বলছে 400 সিট যদি পেত, তাহলে তাদের সংবিধান সংশোধন হতো, হয়তো এরা হিন্দু রাষ্ট্র বলে করে ফেলতে পারত। কারণ সে
প্রধান কার্ড হচ্ছে তার হিন্দুত্ববাদী রাজনীতি। আপনি দেখেন যেটা বুলবুল করলো, আপনার বাবরি মসজিদ ভেঙে রাম মসজিদ করেছে, রাম মন্দির করেছে, সেখানে হিন্দু সম্প্রদায়কে সন্তুষ্ট করার জন্য, কিন্তু সেখানে সে ভালো করতে পারে নাই। কারণ হচ্ছে ওখানে প্রধান দাবিটা ছিল বেকারত্ব। তিনি সেখানে কাজ, ওনার মূল পলিটিক্সটা ছিল তিনি ঈশ্বরের লোক এবং হিন্দুদেরকে তিনি সংগঠিত করার চেষ্টা করেছে। কিন্তু এতে হয়েছে কি, একটা জরিপ দেখেছি, আগামী 50 বছর পরে ভারতে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হওয়ার সম্ভাবনা। কারণ 7.2% হিন্দু আপনার গ্রোথ রেট কমে গেছে, আর মুসলমান উল্টাটা। এইটা একটা হিসাব করা হয়েছে। যাই হোক, যে কথা বলছি যে মোদি ম্যাজিক, এই যে যারা ওখানে বহুদিন গণতন্ত্র চর্চা, ইলেকশন আনডিসপিউটেড ইলেকশনে একটা সচেতন গ্রুপ কিন্তু দাঁড়ায় গেছে, যারা কিন্তু এইসব এক ধরনের ভণ্ডামি এগুলো কিন্তু তারা প্রশ্রয় দেয় নাই। যদি দিত তাহলে তো ওই যে ঈশ্বরের সব হিন্দুই তো ওখানে তার কাছে প্রণাম করতো, করে নাই তো। দেখা গেল যে হিন্দু কার্ড কাজ করে নাই। আবার মুসলমান এবং হিন্দুদের দলিত, এরা কিন্তু উভয়ই বঞ্চিত, ওখানে উভয়ই বঞ্চিত, যার ফলে এইটাও করতে পারেনি। আর এদিকে আপনার ইন্ডিয়া জোট যেটা কংগ্রেসের নেতৃত্বাধীন, এরা কিন্তু একেবারে নীরবে মাঠ চষে বেরিয়েছে, নীরবে। তারা কিন্তু এটাকে কাউন্টার, তারা কিন্তু তাদের সেকুলার স্ট্যান্ড কিন্তু ঠিক রেখেছে। এটা অ্যাকসেপ্টেবল হয়েছে। মোদিও তো মাঠ চষে বেরিয়েছে, কিন্তু সব জায়গায় খালি যায় ওই বক্তৃতা একটাই, হিন্দুত্ববাদ, মানে এক রাষ্ট্র এক নাম মনে হচ্ছিল না, এইটা এক নম্বর। এবং প্রথম দিকে শুধু বলতো যে অহমিকাকে পছন্দ করে না, সচেতন, মানে ওই হিন্দি ভাষায় বলতো এবারে সে একাই 400 সিট পাবে, এটা বলতো। তো এগুলো ব্যাপারটা হলো যে তার এই ম্যাজিকগুলো কাজ করে নাই। এখন যেটা দাঁড়াইছে রেজাল্টে, আমি কিন্তু খুব সন্তুষ্ট। কারণ হচ্ছে আমাদের 4 ভাগের 3 ভাগ ভারত। আপনি কি মোদির এই অবস্থার জন্য সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট। আচ্ছা, এই কারণে সন্তুষ্ট যে আমাদের প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী, তারা এখন পরাশক্তি হয়ে উঠছে। তাদের সাথে একদম চরম বৈরিতা করে যেমন চলা যাবে না, বন্ধুত্ব থাকা উচিত, কিন্তু সেটা হচ্ছে না। যেমন ধরেন আমাদের প্রধানমন্ত্রী বেড়াতে গেছে, একজন মেরে ফেললো। আমরা এটা তো আমাদের একটা দাবি যে বর্ডার কিলিং শূন্যতে নেমে আসা। তারা কিন্তু সেদিনই একজন মারা গেল কুমিল্লায় বোধহয়। হ্যাঁ, আপনার চীনের সাথে কিন্তু এগ্রিমেন্ট করছে, কারণ চীন তো ধাক্কা দিতে পারে যে 1 কিলোমিটারের ভিতরে কোনো অস্ত্র বহন করা যাবে না। আচ্ছা, অথচ আমাদের সাথে দেখেন পাখির মতো গুলি করে মেরে ফেলে যখনই লাগে। আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে, এই যে মারলো, একটা প্রতিবাদ বাংলাদেশ থেকে হয় না। সরকারের পক্ষ তো একটা নাগরিক না, তার প্রতিবাদ করবে না। বিজেপির সদস্য মেরে ফেলছে, প্রতিবাদ করে নেই। এটা হলো দুঃখজনক। যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছি যে ওনার পায়ে আসলে ডান্ডা বেরি লেগে গেছে, মোদির পায়ে। এখন এটা একটা কোয়ালিশন গভর্নমেন্ট, দুইজন আছে না, দুইটা পার্টি, ওই যে কি নাইডু আর হচ্ছে নীতিশ, এরা কিন্তু কংগ্রেসের সাথে ছিল না। নীতিশ তো ওই যে ইন্ডিয়ার ফাউন্ডিং মেম্বার, হ্যাঁ, ওই জোটের ফাউন্ডিং মেম্বার। আর 2 নম্বরে আরেকজন হলো বামপন্থী। তো সুতরাং ও মোদির যে পলিটিক্স, সেটা কিন্তু সে সাবস্ক্রাইব করে না। সুতরাং কোনো জায়গায় ঝামেলা লাগে, যদি উল্টা যায় তাহলে কিন্তু গভর্নমেন্ট শেষ। কারণ ওদের দুইজনের সিট নিয়েই কিন্তু গভর্নমেন্ট দাঁড়ায় থাকবে। কারণ হচ্ছে যে হিসাব করে দেখছি যে বিজেপি 240, কংগ্রেস 99, এনডিএ 297, বুঝছেন? হ্যাঁ, আর ইন্ডিয়া জোট হলো 233। তো আপনার গভর্নমেন্ট ফর্ম করতে লাগে 274। এখন গভর্নমেন্ট কংগ্রেসের আরো 2টা বাড়ছে, স্বতন্ত্র যোগদান দিয়েছে। এইটা ওই দুইটা পার্টি যোগ করে ওখানে 12 এবং 16, 28টা যোগ করে হয়েছে। এখন যখনই এই দুইটি যদি মাইনাস করেন, তাহলে তার হয়ে যায় 264, গভর্নমেন্ট পড়ে যায়। সুতরাং সেই রিস্কে আসে। তাদেরকে সব সময়ই ওই তো বললেন না, এনডিএ বলছে,
আর মোদি নাই, এটা সারা জীবনই করতে হবে। কিন্তু তাজ ভাই, আমি এই বেশ অনেকদিন থেকেই শো করছি এবং অনুষ্ঠানের মধ্যে কিন্তু এই ভারত নিয়ে কথা হচ্ছিল নির্বাচনে, কেউ কিন্তু বলে নাই সরাসরি যে মোদির এই অবস্থা হতে আমি খুব খুশি। এই কারণে আমি ব্যাখ্যা দিচ্ছি, এটি পয়েন্টটা মেরেছে। শোনেন, ভারত যদি ইন্ডিয়ান রাষ্ট্র হয়, হিন্দু রাষ্ট্র হয়, বাংলাদেশের জন্য কিন্তু মানে এটা আবহাওয়া বাতাস কিন্তু লাগবেই। আমরাও তো, আমার ধারণা আজিজ ভাই বলার চেষ্টা করছে মানে মোদি যে যেরকম একটা গ্যারা কলেজে পড়লো তাতে উনি খুশি। আমি খুশি, মানে আমি খুশি, সরাসরি খুশি না, খুশি এই অর্থে, খুশি হইলো এই অর্থেই যে ও আমি ডান্ডা বেরি পায়ে পড়ছে না, স্বাধীনভাবে আর হিন্দু রাষ্ট্র বা হিন্দুইজম পলিটিক্স করতে পারবে না। এখন তাকে পার্লামেন্টে নেক টু নেক যে মেজরিটি, তারপরে তার যে কোয়ালিশন গভর্নমেন্ট, এখানে যে কোনো সময় ধস নেমে যেতে পারে। পার্লামেন্টে তো গত টার্মে বিরোধী দল ছিল না, যারা 100 নিচে আসন পায় তারা বিরোধী দল থাকতে পারে। গত দুইবারই সে সিঙ্গেল মেজরিটি ছিল। হ্যাঁ, এই যে নাগরিক আইন টাইন করে দেখেন না, অমক অমক দেশের যারা আসছে সবাইকে নাগরিকত্ব দেওয়া যাবে, বাংলাদেশের নাম নাই, অর্থাৎ বাংলাদেশ থেকে যারা গেছে তারা সব ফিরে আসো, ব্যাপারটা তো এই। তো এই জন্যই আমি বলছি যে এখন ভারতে যদি গণতন্ত্র থাকে তাহলে আমাদের দেশে গণতন্ত্র থাকার সম্ভাবনা বেশি। ভারতে যদি সেকুলার রাজনীতির স্টেট হয় তাহলে বাংলাদেশও তা হয়, এগুলো তো আমাদের মনের চাহিদা। সুতরাং মোদি অন্ততপক্ষে জিতছে ঠিকই আছে, কিন্তু এখন তো তাকে আপনার কোয়ালিশন গভর্নমেন্টের ওটাকেও তাদেরকে হিসাব করতে হবে, সাথে অপোজিশনকেও হিসাব করতে হবে। আগের মতো ফ্রি স্টাইল করতে পারবে না, এটি হচ্ছে আমাদের জন্য লাভ। যে আর দ্বিতীয়ত হচ্ছে দেনা পাওনা, এই লাভটা আপনি বা আপনার মতো কেউ মনে করতে পারে, অন্যরা তো অন্য কিছু মনে করতে পারে, সেটা তো তারই আপনার লাভ লোকসান। আমি মনে করি যে ভারত যদি আপনার হিন্দু রাষ্ট্র হয়, বাংলাদেশ মুসলমান রাষ্ট্র হওয়ার সম্ভাবনা থাকবে তো, তাই নাকি? হ্যাঁ, অফকোর্স ওখানে এক টুকরা আমাদের হিন্দুরা কোথায় যাবে? ভারতের মুসলমানরা কোথায় যাবে সেটা ভারত বুঝবে, কিন্তু আমরা তো সেটা আমরা বাংলাদেশকে বুঝবে। বাইরে এইগুলো থাকে না। আগে পাকিস্তান আমলে হয়েছে, আমরা তো পাকিস্তান আমলের লোক, এগুলো এইসব হিসাব থাকে না। মানে আপনার একটা দেশে কমিউনিজম এত জিনিস, ওইগুলো হিসাবে থাকে না। আপনি ওখানে এক টুকরা গরুর মাংস আছে, সন্দেহ দিয়ে মানুষ মারি ফেলবেন, আর বাংলাদেশের কোনো মুসলমানের গায়ে লাগবে না, এটা কিন্তু হয় না। এই জন্য আমরা চাই যে ওখানেও সেকুলার স্টেট হোক, আমরাও থাকি, তাহলে আমাদের মনে একটা গণতন্ত্র প্র্যাকটিসটা হবে। কিন্তু কোনো দিকে এখনো অনেক হিন্দু আমাদের এখানে ইসলামপন্থীরা জেগে উঠলো, শান্তি কোথাও থাকবে না। দ্বিতীয় হলো পাওনা ব্যাপারে দেখেন, মোদি আসুক আর যেই আসুক, কোয়ালিশন গভর্নমেন্ট হোক আর যাই হোক, ভারতের পলিসি চেঞ্জ হবে এটা আমি মনে করি না। কারণ আমাদের দেশের মতো না, যিনি রাষ্ট্রপ্রধান হন তিনি সব চালান, অথবা সরকার প্রধান হন তিনি যা করেন সেইটাই ফরেন পলিসি। ভারতে কিন্তু পরাশক্তি কিন্তু তা হয় না, সুতরাং তাদের ওটা চেঞ্জ হবে না। তো এই জন্য বলছি যে আমরা যেমন আমাদের প্রধানমন্ত্রী বলছে যে যা দেবার আমরা সবই দিয়ে দিচ্ছি, আসলেও তো দিচ্ছি। এখন আবার মোংলা ফোর্ট আর ওই যে ভুটান পর্যন্ত ট্রেন নেওয়ার আমাদেরও কাজে লাগবে। হ্যাঁ, ওই ব্যাখ্যা বাদ দেন, বড় শক্তিটা আর কারো কি আমাদের পণ্য, আমরা তো ভারতের পণ্য, আমাদের পণ্য তো অল্প, 7 সিস্টারে ঢুকতে দেয় না, ডাম্পিং অ্যান্টি ডাম্পিং ট্যাক্স দিয়ে বসায় আটকায় দেয়। একটা জানে, আমি তো গেছি, আগরতলা গেছি, আসামে গেছি, ভারতের আমাদের বাংলাদেশের নাম বলছি না, কয়েকটা কোম্পানির মাল ওখানে তারা এত ডিমান্ড, যেতে দেয় না তো। তা আমার কথা যে আপনি ছেড়ে দেন, বন্ধু দেশ, আমার পণ্য কম্পিটিশনে টিকলে টিকবে, না টিকলে নাই। আমরা তো জোর করে দেব আর নেব এটা থাকতে হবে, শুধুমাত্র দেব আর নেব থাকতে হবে। তোমার পণ্য আসবে, আমার পণ্য যাইতে দিবে না, তা তো হয় না। তোমার সিনেমা দেখবো, আমার সিনেমা দেখবা না, তা তো সিনেমা তো ভালো লাগে দেখতে, তো কি করবেন আপনি? ভালো লাগে, ঠিক আছে, আমারটা পচা দেখেন না, কিন্তু যাইতে দেন। আচ্ছা, যাইতে দেন। আমার বক্তব্য হলো আপনি কম্পিটিশনে যেতে দেন। আমাদের অনেক পণ্য আছে যেটা কম্পিটিশনে, আপনি পেঁয়াজ কিনতে যান না বাজারে, তো বাংলাদেশেরটাই খোঁজ করেন, ভারতেরটা খোঁজ করেন, চীনেরটা খোঁজ করেন,
না। আছে তো বাংলাদেশে দেশি পেঁয়াজ খোঁজ করে, দেশি পেঁয়াজ খোঁজ দেশি মাছ আগে খোঁজ করেন। দেশি মাছ খোঁজ করেন, অথচ দেখেন পলিথিনে ভরে এত বড় বড় রুই মাছ আছে। কেন আসে? আমরা তো মাছের সারপ্লাস, আমাদের পেঁয়াজের তো সারপ্লাস। অথচ ভারতে বলে যে পেঁয়াজ এক্সপোর্ট করবে না, বাস এখানে দাম বাড়ে যায়। সমস্যাটা ওখানে আপনার কাছে অনেক বিশ্লেষণ আছে। আমি একটা কথা তুলে রাখলাম একটু, সেটা হচ্ছে বলবো আপনার জন্য, যেহেতু বর্ডার হত্যাকাণ্ডের বিষয়টা আসছে, যেদিন মোদি সাহেব শপথ নিচ্ছেন সেদিন সকালবেলায় কিন্তু কুমিল্লা বর্ডারে একজন আমরা দেখেছি যে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এবং বিএসএফ থেকে সেটা ক্লারিফাই করা হয়েছে কী কারণে তিনি তাকে মারা হয়েছে বা মারা গিয়েছেন। সেই কথা নিয়ে আমরা ফিরব। প্রিয় দর্শক, আমাদের সাথে দুজন সিনিয়র সাংবাদিক রয়েছেন, জনাব মঞ্জুর হাসান বুলবুল এবং জনাব এম এ আজিজ। আমরা ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আবারও একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও আমাদের দুই সিনিয়র সাংবাদিক নিয়ে আপনাদের শেষ আলোচনার জন্য অপেক্ষা থাকবার অনুরোধ করে একটা ছোট্ট বিরতি নিচ্ছি।